আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জি। নমস্কার, আমি অধ্যাপিকা ডক্টর নীলাঞ্জনা চ্যাটার্জি। আজ স্টুডিওতে আমার পাশে উষ্ণ কেদারায় অর্থাৎ হট সিটে আমি যাকে নিয়ে বসেছি তিনি আমাদের অনেকেরই পরিচিত মুখ, বিষ্ণুপুর হাসপাতালের ডাক্তারবাবু তথা প্রখ্যাত সমাজসেবী ডক্টর জয়মাল্য ঘর মহাশয়। আমাদের ডাক্তারবাবু অর্থাৎ ডক্টর জয়মাল্য ঘর মহাশয় যেভাবে এই মহালয়ার স্তোত্রপাঠ এবং চণ্ডীপাঠটি মঞ্চস্থ করে থাকেন প্রত্যেক বছর, তাকে আমরা ভাবতেই পারি বা মনে করতেই পারি আমাদের বিষ্ণুপুরের বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। তাই ওনাকে এইরকমই একটি শিরোপা আমরা দিচ্ছি বা আমরা দিয়েছি যে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের পরেই যিনি এত সুন্দর কণ্ঠে এত সুন্দরভাবে তার এই উপস্থাপনা আমাদেরকে উপহার দেন তিনি আর কেউ নন, আমাদের অতি প্রিয় অতি কাছের মানুষ, আমাদের প্রিয় ডাক্তারবাবু ডক্টর জয়মাল্য ঘর মহাশয়। আচ্ছা ডাক্তারবাবু, পেশায় আপনি একজন ডাক্তার, তা এই ডাক্তারি পেশা থেকে সাংস্কৃতিক আধ্যাত্মিক এই জগৎ এইখানে আসাটা আপনার কিভাবে হলো? দেখুন, ব্যাপারটা হচ্ছে কি, আমরা বাড়িতে তো একটা তো আধ্যাত্মিক পরিবেশ তো ছোটোর থেকে দেখে এসেছি। প্লাস আমার মিসেস উনি আমাকে একদিন হঠাৎ করে বললেন বছর 10 আগে যে কর্ম তো করছে একটু ধর্ম দিকে মন দাও। তা উনি কিছু স্ক্রিপ্ট আর কি, যেমন হনুমান চালিসা, তারপরে নবগ্রহ স্তোত্র, আদ্যাস্তোত্র, কিছু উনি আমাকে দেন যে এগুলো স্নান করার পরে পাঠ করো আর কি। এইভাবে এরকম একটা আধ্যাত্মিক চেতনা একটা বাড়িতেই ছিল অলরেডি, এগুলো আবার শুরু হয়। বাস এইভাবে মনে হয় যে একটা চলো কিছু একটা করা যাক। আচ্ছা, তার মানে বিহাইন্ড এভরি সাকসেসফুল ম্যান দেয়ার ইজ আ উমেন, এটা আরেকবার প্রমাণিত হচ্ছে। যাই হোক, সেই 1931 খ্রিস্টাব্দ যখন প্রথম আমাদের আকাশবাণী কলকাতায় সম্প্রচারিত হয়েছিল বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সেই মহালয়ার চণ্ডীপাঠ এবং স্তোত্রপাঠ, তারপর থেকেই এই পরম্পরা চলে আসছে, লেগেসিটা চলে আসছে। তা আমাদের এই পঙ্কজ কুমার মল্লিক মহাশয়ের পরিচালনায় এবং বাণী কুমারের গ্রন্থনায় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের যে স্তোত্রপাঠ এবং যে চিরাচরিত ব্যাপারটা চলে আসছে, সেটাকে আপনি মঞ্চস্থ করার মতন একটি সাহস কিভাবে দেখালেন এবং এটি হঠাৎ করে কিভাবে হলো যদি আমাদের একটু বলেন। ব্যাপারটা কি জানেন তো, আমাদের ওয়েস্ট বেঙ্গলে পশ্চিমবাংলার একজন রাজনৈতিক লিডার, রাজনৈতিক দলের উনি প্রেসিডেন্ট, উনি অ্যাকচুয়ালি কলকাতা প্রেস ক্লাবে একদিন একটা কথা বলেছিলেন যে এই রামের বাবার নাম দশরথ, দশরথের বাবার নাম অজর ও তার বাবার নাম দিলীপের বাবার নাম রঘু, কিন্তু মা দুর্গার বাবার নাম কি, ওর কি আইডেন্টিটি আছে, এই ধরনের একটা বাজে কমেন্ট করেছিলেন। আমি তার প্রতিবাদ করার জন্য বিষ্ণুপুর শহরে নেমেছিলাম, মাইক্রোফোন নিয়ে পথসভা করেছিলাম আর কি। তো সেরকম একটা দুটো পথসভার পরে আমি মহালয়ার যে প্রথম আসছেন শারদ প্রাতে বেজে উঠেছে আলো, ওইটাকে আমি করে পর আমি আমার শুরু করি আর কি, বক্তব্য রাখা শুরু করি। তো কেউ বললো যে বাহ, আপনি তাহলে মহালয়া ভালো করতে পারবেন। এই করে আমার মনে হয় যে চলো করা যাক, এই করে আর কি আমার এগিয়ে যায়। তারপরে আমি এই করতে করতে আমাদের এখানে বিষ্ণুপুরে সঞ্চিতা প্রামাণিক আর হচ্ছে অনুপম আচার্য, ওদেরকে বললাম যে ভাই আমি এরকম করতে চাই, তাহলে এবার ঠিক আছে, তাহলে আমরাও ভাবি সিঙ্গার টিঙ্গার চাই, আপনাকেও এই নিয়ে চর্চা করতে হবে। সেইভাবে শুরুটা হয় আর কি। আচ্ছা, 1975 সালে মহানায়ক বাঙালির আইডল, ম্যাটিনি আইডল উত্তম কুমার, তিনি একবার কিন্তু আকাশবাণীর তরফ থেকেই এই স্তোত্রপাঠ এবং মহালয়ার যে অনুষ্ঠানটি সেটা করেছিলেন, কিন্তু আমাদের আপামর বাঙালি তাকে সেইভাবে গ্রহণ করতে পারেননি। এবং তারপর যেটা চলে এসেছে সেটা হচ্ছে সেই বছরই পঞ্চমীর রাত্রিবেলায় আবারও বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সেই মহালয়াটি সম্প্রচার করতে হয় আকাশবাণীকে, বাঙালির আবদারে আর কি। তা সেই রকম একটি জিনিস যেখানে মহানায়ক এটি মঞ্চস্থ করেছিলেন এবং বলতে পারেন খানিকটা ব্যর্থ হয়েছিলেন, আপনি আবারও সেইটা মঞ্চস্থ করার মতন একটি পরিকল্পনা করলেন এবং সদল বলে এগিয়ে এলেন, সেইটা সম্বন্ধে যদি একটা কিছু বলেন।
ঠিকই কোশ্চেনটা অ্যারাইজ করেছেন, মানে ব্যাপারটা সত্যি খুব কঠিন। কারণ মানুষ যে কণ্ঠস্বরটা একবার নিয়ে ফেলে আর কি, মানে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র ওনার যে টোন, ওনার যে ভলিউম বা ওনার যে মানে স্তোত্র পাঠ করার যে ওনার কী বলবো মানে ব্যাপার স্যাপার আর কি, প্লাস উনি তো একটা খুব যশস্বী পুরুষ। উনি অনেক মানে নাটক, তারপর হচ্ছে আকাশবাণীতে উনি নিয়মিত উনি একজন মানে আর্টিস্ট শিল্পী হিসাবে থাকতেন। প্লাস নট অনলি দ্যাট, উনি অনেক আবৃত্তি করতেন, কবিতা আবৃত্তি অনেক কিছু করতেন। কিন্তু আমি তো হঠাৎ করে চলে আসা, তো আমি অ্যাকচুয়ালি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর ওই যে চণ্ডীপাঠ বা যেটা স্তোত্রপাঠ, ওইটা আমি বেশ কয়েকবার শুনেছি। শুনে আমি চলো তাহলে এবার দেখা যাক, এই করে শুরুটা আমার হয় আর কি। তো অবশ্যই মানে ব্যাপারটা খুবই কঠিন এবং বলতে পারেন আবার মানে ঈশ্বরের একটা আশীর্বাদও বলতে পারেন ব্যাপারটা নিয়ে। কারণ সত্যি একটা কথা কী জানেন তো ম্যাডাম, আপনি একটা কোনো জিনিস রেকর্ডিং করছেন, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। বাট আপনি যখন মানে লাইভ প্রোগ্রাম করবেন, মানে ধরুন প্রায় 17টা-18টা স্তোত্র, যে একটা স্তোত্র আবার একটা গান তো কোনোটা সিঙ্গার গাইছে, আবার আমাকে স্তোত্র পাঠ করছে, আবার একটা গানটা আবার অন্য কোনো সিঙ্গার পাঠ করছেন আর কি। অর্থাৎ ওইগুলোতে একটা ওইগুলো ওনারা গ্যাপ পাচ্ছেন বা একটা রেস্ট পাচ্ছেন, কিন্তু আমাকে তো অনর্গল করে যেতে হচ্ছে স্তোত্র বা এটা আমি লাইভের কথা বলছি। সত্যি এটা মানে খুবই টাফ। এরপর হয়তো মানে জানি না, আমিও সে সময় মানে মেন্টালি পুরো ওইটার ব্যাপারে এতটা ইনভলভ থাকি, হয়তো ঠাকুরের আশীর্বাদ থাকে বা কিছু একটা ব্যাপার স্যাপার কাজ করে আর কি, মানে এই ব্যাপার আর কি। আপনি তো কখনোই বোধহয় গান আবৃত্তি এগুলোর সাথে যুক্ত ছিলেন না, বা আগে কি কখনো করেছেন মঞ্চে? একেবারে ডাইরেক্ট এরকম একটা চ্যালেঞ্জিং জিনিস, সেজন্যই বলছি। না, আগে কখন আমি এটা আমার একদম হঠাৎ করে আসা আর কি, মানে একদম টোটালি হঠাৎ করে করতে আসা। প্রথমবারে তেমন কিছু ভালো হয়নি, সেকেন্ড টাইম থেকে একটু আধটু হয়, তারপর নিজেদেরও সাহস পায়। প্লাস আমাদের ধরুন মহালয়ার যেটা চণ্ডীপাঠ, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র উনি করেছেন, বাণীকুমার গ্রন্থনায় ছিলেন, পরিচালনা ছিলেন পঙ্কজ কুমার মল্লিক, সব তো হাইফাই এনারা মানুষ, এরা সব কালজয়ী মানুষ। তো ওনারা যে দেখুন যে গানগুলো ওনারা করেছিলেন, দ্বিজেনবাবু ছিলেন, দ্বিজেন মুখার্জি, মানবেন্দ্র মুখার্জি, শ্যামল মিত্র, হ্যাঁ, তারপরে উৎপলা সেন, সন্ধ্যা মুখার্জি ছিলেন, আরতি মুখার্জি ছিলেন, অনেকে ছিলেন, অসীমা ভট্টাচার্য, প্রতিমা বন্দ্যোপাধ্যায়। তো ওনারা সব বিশাল বিশাল শিল্পী আর কি, ঠিক আছে। তো আমরা বিষ্ণুপুর শহরে আমাদের মতন করে আমরা মানে শিল্পী পেয়ে যাই, সেগুলো এই অনুপম আচার্য বা সঞ্চিতা প্রামাণিক, ওনারাই সব ব্যবস্থা করেছিলেন। এই যেমন অসিত চন্দ্র খুব ভালো গান গায়, তারপর পিরুমোহন কুণ্ডু, পারমিতা ব্যানার্জি, অর্পিতা ব্যানার্জি, স্নেহা, তাছাড়া মৌসুমী চ্যাটার্জি, এরা সব আমাকে হেল্প করেছিলেন গানের ব্যাপারটা নিয়ে আর কি। তো এই করে শিল্পী নির্বাচনটাই বা আপনারা কিভাবে মানে করলেন, এনাদের সাথে যোগাযোগটা হলো কি? যোগাযোগ হলো মানে কি, এনারা আমাদের বিষ্ণুপুরে একটা কালচারাল একাডেমি একটা হয়েছে, তো সেখানে অনেক শিল্পীরা আসে আর কি। আর বিষ্ণুপুর তো অ্যাকচুয়ালি একটা গানের একটা ঘরানা আছে না, তো এখানে প্রতি বাড়িতে বাড়িতেই সবাই মোটামুটি সিঙ্গার টাইপের আর কি, সবাই গান পান নিয়ে থাকেন। তো ন্যাচারালি এনারা এই যে নাম দুটো বললাম আর কি, যে আমাদের অনুপম আচার্য আর আমাদের সঞ্চিতা দিদিমণি, ওনারাই ব্যবস্থা করছে। আমি এনাদেরকে চিনতাম না বেসিক্যালি, কারণ আমি তো ডাক্তার মানুষ, আমি এদেরকে চিনবো, ওনারাই সব আমাকে ইয়ে করে। তারপরে এই ধরুন মিউজিক পার্টটা যে আছে এখানে খুব ভালো ভালো যন্ত্রসঙ্গীত, হ্যাঁ, অনুপম নিজেই খুব ভালো বেহালা বাদক, অনুপম আচার্য। ওর সঙ্গে মৌসুমী পারমিতে এরা হারমোনিয়াম দিত। তারপরে আমাদের যে আছেন আমাদের ওই সুব্রত হাজরা, উনি ডুগি তবলা, তাছাড়া প্রবীর আছে, ও কর্মকার আর কি, ও পাখওয়াজ বাজায়। তারপরে পাপান বলে একটা ছেলে, আর শিবম বলে একটা ছেলে, এটা সব ওই সিনথেসাইজার বাজায়। এইসব করে মোটামুটি তার দেবমালক বলে একটা ছেলে পারকাশন বাজায়। এমনি করে একটা টিম আমরা তৈরি করে ফেলেছি। আপনাদের আলোর বেনু বলে বোধহয় একটা সাংস্কৃতিক একটা সংস্থা রয়েছে, বা সেইটাই বা আপনাদের কিভাবে মানে এই অনুষ্ঠানটাকে সম্প্রসারিত করার জন্য, বা মানে অনুষ্ঠানটা কিভাবে আপনারা মঞ্চস্থ করেন, এই সংস্থার কতটা অবদান রয়েছে, বা কিভাবে আপনারা যুক্ত এই সংস্থার সাথে? আসলে দেখুন, এই যে আলোর বেনু কথাটা এসছে, যেহেতু বাজলো তোমার আলোর বেনু যে গানটা আছে, সেখান থেকে আমরা আলোর বেনু ওই কথাটা নিয়ে নিয়েছি আর কি, ওই দুটো শব্দ নিয়েছি। এই করে আমরা একটা সংস্থা মানে একটা সংগঠন বা কালচারাল করেছি আর কি। এবং আমরা সেটা শুধু তাই নয়,
এমনকি আমরা ধরুন এই যে আদ্যাস্তোত্র সেটাও আমাদের সংস্থার মাধ্যমে বিভিন্ন জায়গায় পরিবেশন করেছি। এভাবে আমাদের এই শিল্পীদের নিয়ে আমরা মানে যাই আর কি বিভিন্ন প্রোগ্রামে। তো সেখানে আমরা ব্যাপারটাকে আমরা করি, এভাবে করে আসছি। এই নিয়ে অলমোস্ট মানে প্রায় 4 বছর হয়ে গেল আমরা এইভাবে আমরা আছি আর কি, এই প্রোগ্রামটা করছি। আবার সামনে বছর দেখা যাক কী হয়। আচ্ছা, বিষ্ণুপুরের অনেক বড় বড় মঞ্চে আপনারা মঞ্চস্থ করেন বা করেছেন এই অনুষ্ঠানটা, তা উপাস থেকে দর্শকের প্রতিক্রিয়া যখন করতালিতে পুরো হল ভরে ওঠে এবং মানুষ যখন স্ট্যান্ডিং ওভেশন বা ডাক্তারবাবু ভীষণ সুন্দর হয়েছে, তখন কেমন লাগে, ওই ফিলিংটা কেমন? সে তো মানে প্রত্যেক মানুষেরই তো একটা তো অ্যাচিভমেন্ট ব্যাপারটা আছে, যে কোনো লাইনে হোক। তো বেশি ভালো লাগে, কারণ সত্যি কথা কী বলুন তো, মানে যেমন দেখবেন এই মান্নাদের গান কেউ নকল করছে, কিশোর কুমারের গান কেউ নকল করেছে, রফির গান কেউ নকল, কিন্তু এই মহালয়ানে কেউ ভাবেনি বা সাহসটাই দেখাতে পারেনি। হ্যাঁ, কারণ মানে অসংখ্য স্তোত্র, তারপর চণ্ডীপাঠ, তার আবার তার মানে কোনো সংস্কৃতের প্রোনাউন্সিয়েশনগুলো আছে। এবং শুধু তাই না, এইগুলো পুজো কদিন এবং পুজোর আগের থেকে মানুষ এতটা বেশি শুনে থাকে, মানে আবাল বৃদ্ধ বনিতা সবারই কানে ভাসে যে এইটার পরে এই গানটা আছে, কি এই স্তোত্রটা এরকম হলে ভালো হতো, এখানে বৃদ্ধ মধ্যে আরও আপে তুলেছিলেন গলাটাকে। এই যে ব্যাপারগুলো, এটা তো হ্যাঁ, এটা তো অনেকে তো জানে না। কারণ আমরা তো ছোটোর থেকে বাচ্চা বয়স থেকে ভোরবেলায় মারা উঠিয়ে দিত, চাটা হরলিক্স দিয়ে না বেটা মানে মহালয়া হবে, ইয়েস ইয়েস। তো ন্যাচারালি এইভাবে মানে করতে পেরে বেশ ভালো লাগে, যখন ভালো করি বা ভালো করার চেষ্টা করি বা মানুষ যখন সেটাকে নেয় আর কি, ভালোই লাগে। আচ্ছা, 2025-এ মানে আসছে বছর, যেটা মহালয়ার যে অনুষ্ঠানটা আপনি মঞ্চস্থ করতে চলেছেন, সেখানে কি কিছু চমক বা নতুন কিছু আমরা দেখতে পারবো? মানে নতুন কিছু সংযোজন কি হয়েছে? হ্যাঁ, মানে আমাদের ইচ্ছা আছে আর কি, দেখা যায় মানে মনে করুন যখন কোনো একটা নাচ হচ্ছে না, সরি, যখন কোনো গানের ব্যাপার রয়েছে আর কি, সরি, তো সেই গানটাকে কেন্দ্র করে যে ব্যাপারটা থাকে, তাতে মনে করুন এখানে বিষ্ণুপুর অনেক নাচের ক্লাব আছে বা নাচের ইনস্টিটিউশন আছে। তো তাদেরকে দিয়ে ভাবছি এই দুর্গা বা মানে সরস্বতী লক্ষ্মী এসব সাজিয়ে কিছু ব্যাগকে যদি কিছু ওই ধরনের করা যায় আর কি, এরকম একটা ইচ্ছা আছে। প্রদর্শনে এখন আমরা যেটা দেখি অনেকটা কন্টেম্পোরারি জিনিস, মানে সেইটার থেকে আজকের মডার্নাইজেশনের মানে মডার্ন যুগে অনেকটা মডার্নাইজেশন করার কথা বোধহয় ডাক্তারবাবুরা ভাবছেন। আচ্ছা, আমি একজন মানে শিক্ষানুরাগী মানুষ এবং একজন সাধারণ নাগরিকও বটে, তবে আজকে ডাক্তারবাবু আজকের প্রজন্মকে আমরা দেখতে পাই যে তারা কিন্তু আমাদের এই ঐতিহ্য, এই সংস্কৃতি, এই সবের থেকে অনেকটাই দূরে সরে যাচ্ছে, মানে অনেকটাই উদাসীন ভাব প্রকাশ করছে। আপনি যদি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান যে এই সনাতনী ব্যাপারটা কিভাবে ধরে রাখবে বা কতটা প্রয়োজন, সেটা মানে আপনার মুখে আমরা শুনতে চাই, একটা বার্তাও দিতে চাই আগামী প্রজন্মকে, সেটা নিয়ে কিছু একটা বলুন। আপনি ম্যাডাম খুবই মানে ভালো একটা প্রশ্ন তুলেছেন। তো আমার মনে কি জানেন তো, মানে প্রতিটি বাবা মাকে মানে আজকের যে দিন আর কি, আমরা তো একটা একান্নবর্তী ফ্যামিলিতে মানুষ ছিল আমাদের ছোটোবেলাটা, এবং সাধারণত নিউক্লিয়ার ফ্যামিলি বললে ভুল হবে, মানে মাইক্রো নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে। শুধু মানে স্বামী স্ত্রী আর তার একটা মাত্র বাচ্চা। তো এবং সবাই মানে খুব প্রচণ্ড বিজি। আমার মনে হয় যে বাবা মাকে টাইম দেওয়া উচিত মানে ছেলেদের জন্য। আর বাড়িতে একটা সুন্দর একটা আধ্যাত্মিক একটা সাংস্কৃতিক পরিবেশ তৈরি করে। যেমন সকালে ঘুম থেকে উঠলেন, ব্রাশ করতে করতে সে সময় একটা ধরুন হনুমান মন্ত্র চল্লিশা কিংবা গণেশ বন্দনা কিছু একটা। আবার যে কেউ মুসলিম হয় আর কি, তাদের বাড়িতে হাদিস বা কোরআনের যে থাকে আর কি, যেগুলো ভালো ভালো উপদেশ, সেসব নিয়ে একটা গানের মাধ্যমে সকালে একটা শুনলো বাচ্চা। আচ্ছা, এরপরে মাঝে মধ্যে বাবা মাকে বলা উচিত যে আমি অনেক কষ্ট করে এই জায়গায় এসেছি, আমার ফ্যামিলির এই ব্যাকগ্রাউন্ড, আমার ফ্যামিলির মান সম্মান তোমাকে রাখতে, এগুলো তো বাবা মাকে বলা উচিত, টাইম দেওয়া উচিত। মাঝে মধ্যে পড়ার বই ছাড়া মনে করুন প্রতিদিন ঘন্টাখানে একটা টাইম রাখা যে আজকে সুভাষ বোস নিয়ে কিছু আমার ছেলেকে শেখাবো, মানে তার ত্যাগের কথা, কি কালকে বিবেকানন্দ, কি পরশুমে আবুল কালাম আজাদের নিয়ে কিছু বলবো, কি তারপর দিন স্বামী বিবেকানন্দ, এইসব নিয়ে একটা কালচার ঘরের মধ্যে রাখা উচিত না? আমার মনে হয় এগুলো বাবা মাকে কিন্তু ইনিশিয়েটিভ বিশালভাবে নিতে হবে, পরিবেশটা বাড়ির মানুষই তৈরি করে, এছাড়া উপায় নেই। কারণ ভীষণ একটা একটা অবক্ষয় তো চলছে মানে সমস্ত ক্ষেত্রে। সেই দিন তো এখন নেই, কিন্তু তার মধ্যেই করতে হবে মানে নিজের ছেলে মেয়ের জন্য, এই আর কি।
ডাক্তারবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এখানে এসে আজকে এত সুন্দরভাবে সব কিছু বুঝিয়ে দিলেন, এবং আমাদের যে আধ্যাত্মিক চেতনা সেটা আমাদের জাগ্রত রাখতে হবে, আমাদের আগামী প্রজন্মকে ভালো করে সঠিক পথে নিয়ে যেতে হবে, সে সকল কথাও আমরা শুনলাম। তা আসছে বছর মানে সামনের বছর 2025-এর যে মহালয়া মঞ্চস্থ হবে আমাদের কোনো একটি মঞ্চে বিষ্ণুপুরে, সেখানে ডাক্তারবাবুর কণ্ঠে আবারও আমরা শুনব আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির। অসংখ্য ধন্যবাদ। প্রণতানাং প্রসীদবা ত্বং দেবী বিস্তাদ্বিহারিণী ত্রৈলোক্যা বাসীনামিড্ডে লোকানাং বরদা ভব। চোখের ভরসা চশমা। ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ। এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম, লেন্স ও সানগ্লাসের বিপুল সম্ভার। মাল্টি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর। ঠিকানা রশিদগঞ্জ মেলোডি ক্লাবের পাশে, বিষ্ণুপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9474620413। অভিজ্ঞতাই শেষ কথা।